তো আজ আমাদের 2026 সালের ডাব্লিউবিপি কেপি পরীক্ষার প্রাচীন ভারতের ইতিহাসের 7 নম্বর ক্লাস। তোমরা যারা ক্লাসে নতুন তাদের বলে দিই, আমরা 2026 সালের যে ডাব্লিউবিপি কেপি পরীক্ষা রয়েছে তাকে টার্গেট করে বিভিন্ন যে জিকের সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর অধ্যায়ভিত্তিক থিওরি ক্লাস করাচ্ছি। আমরা কিন্তু অলরেডি ভূগোলের অনেকগুলো ক্লাস দেওয়া হয়ে গেছে, মানে ভারতের ভূগোলের কিন্তু আমাদের ভারতের ভূগোলটা প্রায় শেষ হয়ে গেছে, আর কয়েকটা চ্যাপ্টার বাকি রয়েছে। হয়তো তোমরা যখন ক্লাসটা করছো ততক্ষণে হয়তো শেষ হয়ে গেছে। ঠিক আছে? তো সেইগুলো দেখে আসো। আর প্রাচীন ভারতের ইতিহাসের কিন্তু অলরেডি আমরা 6টা ক্লাস দিয়েছি। আমরা শেষ ক্লাসে কি আলোচনা করেছিলাম? গুপ্ত সাম্রাজ্য। আজকের ক্লাসে আমরা কি দেখব? যে গুপ্তোত্তর সাম্রাজ্য, মানে গুপ্ত যুগের পরবর্তীতে যে সমস্ত সাম্রাজ্যগুলো ছিল গুরুত্বপূর্ণ, সেগুলো কিন্তু আজকের ক্লাসে সম্পূর্ণ কভার করব। প্রাচীন ভারতের আর মোটামুটি 2-3টা ক্লাস দিলেই কিন্তু প্রাচীন ভারতটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমরা কি করব? প্রাচীন ভারত থেকে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস করব, যাতে আমাদের পুরোটা কিন্তু আবার রিভিশন প্র্যাকটিস হয়ে যায়। ঠিক আছে? আজকের ক্লাসটা সম্পূর্ণ দেখো। ক্লাসটা তোমরা কিন্তু অবশ্যই সম্পূর্ণ দেখে এবং তোমরা চাইলে নোটস বানিয়ে নিতে পারো নিজের খাতায়। দেখো, নিজের খাতায় নোটস বানালে কী হবে? তোমাদের সেটা পড়তে এবং রিভাইজ করতে সুবিধা হবে। ঠিক আছে? আর তোমাদের কিন্তু আমি অলরেডি অনেকগুলো ক্লাস দিয়েছি, সেগুলো কিন্তু বারবার বলছি সেগুলো প্রথমে করো, কারণ যে কোনো জিনিস কিন্তু ধাপে ধাপে এগোনো অবশ্যই জরুরি। তো তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই আগের ক্লাসগুলো দেখে আসো। আমাদের চ্যানেলে গিয়ে তোমরা ডাব্লিউবিপি কেপি 2026 বলে একটা প্লেলিস্ট পেয়ে যাবে, সেখানে কিন্তু তোমরা সেই ক্লাসগুলো দেখতে পারবে। ঠিক আছে? তো শুরু করছি আজকের ক্লাস, বেশি কথা বাড়াবো না। দেখো, আমাদের প্রথমে আজকে আলোচনা করব পুষ্যভূতি রাজবংশ। ঠিক আছে? পুষ্যভূতি রাজবংশ প্রথমে আলোচনা করছি। আমি যেই পয়েন্টগুলো বলবো, যেগুলো বলবো সেগুলো তোমরা চাইলে খাতায় নোট করবে, সেগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ, আর সেখান থেকেই প্রশ্ন দেয় পরীক্ষায়। ঠিক আছে? দেখো, প্রথমে আলোচনা করব প্রতিষ্ঠা। এর প্রতিষ্ঠাতাকে, এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন পুষ্যভূতি। তবে এই বংশের প্রথম শক্তিশালী রাজা কে ছিল? সেটা হবে প্রভাকর বর্ধন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবে। এই বংশের রাজধানী কোথায় ছিল? তাদের আদি রাজধানী কোথায় ছিল? হরিয়ানার থানেশ্বরে। পরবর্তীকালে হর্ষবর্ধন তার রাজধানী কনৌজে স্থানান্তরিত করেন। মানে আমরা যখন হর্ষবর্ধন তো পড়ি, এই হর্ষবর্ধনই কিন্তু এই পুষ্যবতী রাজবংশের রাজা ছিলেন। ঠিক আছে? তো প্রথমে তাদের রাজধানী কোথায় ছিল? থানেশ্বর। তারপরে হর্ষবর্ধন যখন সিংহাসনে বসেন, তখন কিন্তু তিনি তার রাজধানী কনৌজে স্থানান্তরিত করেন। ঠিক আছে? প্রথম রাজধানী জিজ্ঞেস করলে বলবে থানেশ্বর, যদি নর্মাল জিজ্ঞেস করে তাহলে কিন্তু হবে কন্নৌজ। ঠিক আছে? তো এটা কিন্তু মাথায় রাখবে। এবার আমরা শাসকগণ দেখে নিই একে একে, যেখান থেকে প্রশ্ন বেশি বেশি প্রশ্ন দেয়। দেখো, প্রথমে হচ্ছে প্রভাকর বর্মন, প্রথম শাসক। তিনি পরম ভট্টারক মহারাজা ধীরাজ উপাধি গ্রহণ করেন। উপাধিগুলো কিন্তু মাথায় রাখবে, আমি যেটা প্রত্যেক ক্লাসে বলি যে ইতিহাস থেকে কিন্তু, প্রাচীন ভারতের ইতিহাস থেকে মূলত তোমাদের যে উপাধিগুলো থাকে সেখান থেকে কিন্তু প্রশ্ন দেয়। তার দুই পুত্র ছিল, একজন রাজ্যবর্ধন এবং হচ্ছে হর্ষবর্ধন। তার এক কন্যা ছিল কে? রাজশ্রী। তারপরে কে আসে? তারপরে আছে রাজ্যবর্ধন। প্রভাকর বর্ধনের মৃত্যুর পর তার সিংহাসনে বসেন গৌড়রাজ শশাঙ্ক, তাকে কৌশলে হত্যা করেছিলেন। এটা কিন্তু মাথায় রাখবে। গৌড় রাজ হচ্ছে শশাঙ্ক, তিনি কিন্তু এই যে রাজবর্ধন তাকে কিন্তু হত্যা করেছিলেন কৌশলে। হর্ষবর্ধন, তারপরে রাজ্যবর্ধনের পর হর্ষবর্ধন আসেন। তিনি কিন্তু এই যে শশাঙ্ক, প্রভাকর বর্ধন বলছি, এক সেকেন্ড। এই যে শশাঙ্ক, তার যে ভাই রাজবর্ধন, এই রাজবর্ধনে যখন তাকে হত্যা করেছিল এই যে হর্ষবর্ধন, তিনি কিন্তু 16 বছর বয়সে 606 খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে বসেন, এবং তার সিংহাসনে আরোহণের পর থেকে কিন্তু হর্ষাব্দ গণনা শুরু হয়। ঠিক আছে? এই যে এটা কিন্তু মাথায় রাখবে। প্রথমে প্রভাকর বর্ধন, তারপরে আসে রাজবর্ধন, তারপরে রাজবর্ধনকে হত্যা করে কে? গৌড়রাজ যে শশাঙ্ক, তিনি কিন্তু হত্যা করেন। তারপরে যে কে আসে? তারপরে আছে হর্ষবর্ধন, এবং তিনি 16 বছর বয়সে সিংহাসনে বসেন কত খ্রিস্টাব্দে? 606 খ্রিস্টাব্দে। সেই যে সিংহাসনে বসেন সেই সময়কালটা থেকে কিন্তু হর্ষাব্দ গণনা করা হয়। ঠিক আছে? তো এই যে জিনিসগুলো কিন্তু মাথায় অবশ্যই রাখবে। ক্লিয়ার? চলে আসি আমরা হর্ষবর্ধন নিয়ে আলোচনা করি। এখান থেকে বেশি প্রশ্ন দেয়, পুষ্যবতী সাম্রাজ্য থেকে। তার উপাধি কী ছিল? উপাধি ছিল শিলাদিত্য। এটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ কি? সকল উত্তরা পথনাথ। এই যে টাইটেলটা আছে বা এই উপাধিটা আছে, এটা কিন্তু পরীক্ষায় দেবে। তো এটা কিন্তু মাথায় একদম রাখবে যে তাকে কিন্তু সকল উত্তরা পথনাথ বলা হয়। ঠিক আছে? কারণ উত্তর ভারতের প্রভু বলা হতো। দক্ষিণ ভারতে যদি বলে তাহলে কিন্তু হবে এই যে এখানে দেওয়া আছে, দ্বিতীয় পুলকেশী হবে এর উত্তর। ঠিক আছে? ঠিক আছে? দক্ষিণা পথনাথ যদি বলে তাহলে কিন্তু হবে দ্বিতীয় পুলকেশী। রাজ্য জয়, তিনি উত্তর ভারতের বিশাল অংশ জয় করেছিলেন, তবে দক্ষিণাত্য অভিযানে গিয়ে তিনি নর্মদা নদীর তীরে চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কাছে পরাজিত হন। এটা কিন্তু মাথায় রাখবে। তাকে উত্তর পথনাথ বলা হতো কারণ তিনি
উত্তর ভারতে কিন্তু প্রচুর সাম্রাজ্য জয় করেছিলেন। ভারতের দ্বারা ভারত এই উত্তর ভারতে কিন্তু প্রচুর সাম্রাজ্য জয় করেছিলেন। এবার তিনি লক্ষ্য করেছিলেন যে দক্ষিণ ভারতে গিয়ে রাজ্য জয় করবেন, কিন্তু দক্ষিণ ভারতে তার সাথে কার দেখা হয়? এই দ্বিতীয় পুলকেশী, চালুক্যরা দ্বিতীয় পুলকেশী, ইনি কিন্তু হর্ষবর্ধনকে পরাজিত করেন। কোথায়? নর্মদা নদীর তীরে। এটাও কিন্তু পরীক্ষায় দেয় যে কোন নদীর তীরে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। তারপর দেখো হিউয়েন সাং, এই চীনা পরিব্রাজক হর্ষবর্ধন রাজত্বকালেই ভারতে আসেন। তিনি হর্ষবর্ধনের সভায় 8 বছর ছিলেন। তার ভ্রমণ বৃত্তান্তের নাম কি? কি। আমরা দেখেছিলাম যে প্রথম চীনা পরিব্রাজককে ফা হিয়েন। তিনি কোন রাজার রাজ্যসভায় আসে সেটা তোমরা কমেন্ট করো। তোমরা যদি আমরা রেগুলার ক্লাস করো আমার ক্লাসগুলো, তাহলে কিন্তু তোমরা অনায়াসে উত্তর দিতে পারবে। তো সেটা তোমরা কমেন্ট করে জানাও। আর দ্বিতীয় পরিব্রাজককে চীনা, সেটা হবে হিউয়েন সাং। তার লেখা বইয়ের নাম কি? কি। ঠিক আছে। তারপরে দেখো হর্ষবর্ধন প্রতি 5 বছর অন্তর প্রয়াগে মহামক্ষ পরিষদ নামক দান সভার আয়োজন করতেন। তিনি বৌদ্ধ ধর্মের মহাযান শাখার পৃষ্ঠপোষক ছিলেন এবং কোনো যে এক বিশাল ধর্ম সম্মেলন করেছিলেন। এটা জাস্ট মাথায় রাখবে। সাহিত্য, শিক্ষা, হর্ষবর্ধনের 3টে বই আছে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেটা কি কি? একটা হচ্ছে রত্নাবলী, একটা প্রিয়দর্শিকা এবং একটা হচ্ছে নাগানন্দ। এই 3টে কিন্তু পরীক্ষায় দেয়, এই 3টে কিন্তু অবশ্যই মাথায় রাখবে। কি কি? রত্নাবলী, প্রিয়দর্শিকা, নাগানন্দ। তার সময় কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয় অনন্য উচ্চতা কিন্তু পৌঁছেছিল। ঠিক আছে। তো এগুলো হর্ষবর্ধন সম্পর্কে তোমরা এগুলো দেখবে। সভাসদ দেখো না একটুখানি হর্ষবর্ধনের সভাকবি কে ছিল? বাণভট্ট। তার গুরুত্বপূর্ণ রচনা কি আছে? একটা হচ্ছে হর্ষচরিত, একটা হচ্ছে কাদম্বরী। ঠিক আছে। তো এটা ভালো করে দেখবে, হর্ষচরিত কার লেখা? বাণভট্টের লেখা, এবং কাদম্বরীও কিন্তু বাণভট্টেরই লেখা। আর তোমাদের যেটা বললাম, হর্ষবর্ধনের 3টে বই কি কি? রত্নাবলী, প্রিয়দর্শিকা এবং নাগানন্দ। এই 3টে কিন্তু অবশ্যই মাথায় রাখবে। ঠিক আছে। এবার আমরা চলে আসি বাতাপি চালুক্য বংশ। দেখো প্রতিষ্ঠাতাকে, এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে? প্রথম পুলকেশী 1। রাজধানী কোথায় ছিল? রাজধানী ছিল হচ্ছে বাতাপি বা বাদামি, বর্তমান কর্ণাটকের বিজাপুর জেলায়। সময়কাল কত? আনুমানিক 543 খ্রিস্টাব্দ থেকে 753 খ্রিস্টাব্দ পর্যন্ত। দেখো সময়কালটা অতটা দেয় না পশ্চিমবঙ্গের পরীক্ষার ক্ষেত্রে, সেক্ষেত্রে তোমরা এটাকে মাথায় একটু রেখে দেবে, জাস্ট আর কিছুই না। শ্রেষ্ঠ সম্রাট কে ছিল? বাতাপি চালুক্য বংশের সম্রাট ছিল হচ্ছে দ্বিতীয় পুলকেশী, যার কথা আমি একটু আগেই বললাম। তিনি চালুক্য বংশের সবচেয়ে শক্তিশালী এবং বিখ্যাত রাজা ছিলেন। ঠিক আছে। এবার দেখো এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট কিছু তার সম্বন্ধে। হর্ষবর্ধনকে পরাজয় তোমাদের একটু আগেই বললাম। হর্ষবর্ধন যখন উত্তর ভারত জয় করার পর দক্ষিণ ভারতে জয় করতে আসে, তখন হর্ষবর্ধনের সাথে তার নর্মদা নদীর তীরে যুদ্ধ হয় এবং তিনি কিন্তু হর্ষবর্ধনকে সেই যুদ্ধে পরাজিত করেন। তার উপাধি কী ছিল? তার উপাধি ছিল পরমেশ্বর। আর একটা উপাধি কী ছিল? দক্ষিণা পথেশ্বর। এটা কিন্তু মাথায় রাখবে। উত্তরা পথনাথকে হর্ষবর্ধন, দক্ষিণা পথেশ্বরকে দ্বিতীয় পুলকেশী। এই দুটো থেকে কিন্তু পরীক্ষায় দেয়, অনেকে কিন্তু কনফিউজড হয়ে যায় পরীক্ষায় যে কারণ কোনটা কার। তো এটা জাস্ট মাথায় রাখবে যে হর্ষবর্ধন যখন এসেছিল দক্ষিণ ভারতে, তখন হর্ষবর্ধনকে পরাজিত কে করেন? দ্বিতীয় পুলকেশী। তো দক্ষিণ ভারতে যখন পরাজয় করেন হর্ষবর্ধনকে, তখন নিশ্চয়ই তিনি দক্ষিণের শক্তিশালী হয়ে যাবেন। তো দক্ষিণা পথনাথ মানে দক্ষিণা পথেশ্বর বা পথনাথ যাই বলো, তিনি কিন্তু তারই উপাধি। ঠিক আছে। এবার আমরা বলবো যে যে দ্বিতীয় পুলকেশী আছে তার সম্বন্ধে আমরা কোথা থেকে জানতে পারি? উত্তর হবে আইহোল প্রশস্তি, এখান থেকে। এটা কে লিখেছে? এটা লিখেছে হচ্ছে দ্বিতীয় পুলকেশীর যে সভাকবি ছিল রবিকীর্তি, তারই কিন্তু এটা লেখা। এটা থেকে কিন্তু আমরা দ্বিতীয় পুলকেশীর সম্বন্ধে জানতে পারি। ব্যাস, আর কিছু পড়তে হবে না। পরাজয় দেখো, এই যে পল্লবরাজ প্রথম নরসিংহ বর্মনের কাছে তিনি পরাজিত হয়। প্রথম নরসিংহ বর্মন, পল্লবরাজ আমরা পূর্বের পরে। এই যে পল্লবরাজের প্রথম নরসিংহ বর্মন আছে, তিনি কিন্তু দ্বিতীয় পুলকেশীকে পরাজিত করেন। ঠিক আছে। এবার একটু অনেক গুরুত্বপূর্ণ পয়েন্টস দেখে নিই। দেখো প্রথম বিক্রমাদিত্য, তিনি পল্লবদের পরাজিত করে চালুক্য বংশের হারানো গৌরব পুনরুদ্ধার করেন। দ্বিতীয় বিক্রমাদিত্য, তার সময় আরবরা সিন্ধু দেশ আক্রমণ করেছিল এবং তার সফলভাবে প্রত্যয়িত করেন। দ্বিতীয় কীর্তিবর্মন, তিনি ছিলেন এই বংশের শেষ রাজা। রাষ্ট্রকূট রাজা দন্তি দুর্গ তাকে পরাজিত করে রাষ্ট্রকূট বংশের সূচনা করেন। আমরা রাষ্ট্রকূট বংশ পড়ব একটু পরেই। তো এই পয়েন্টগুলো মানে এর পরবর্তীকালে যে রাজাগুলো আছে এদের নাম একটু জাস্ট মাথায় রাখবে, আর কিছুই না। স্থাপত্য দেখে নিই আমরা চালুক্য বংশের। দেখো আইহোল প্রশস্তি তোমরা একটুখানি বললাম। দেখো আইহোল, একে ভারতীয় মন্দিরের স্থাপত্যের দোলনা বলা হয়। এখানে প্রায় 70টি মন্দির আছে। পট্টাডাক্কাল, এখানকার বিরূপাক্ষ মন্দির এবং সঙ্গমেশ্বর মন্দির বিখ্যাত। এটি বর্তমান ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এটা কিন্তু মাথায় রাখবে, কারণ কোন বংশের রাজারা তৈরি করেন বা কোন বংশের এই স্থাপত্যগুলো, এগুলো কিন্তু পরীক্ষায় দেয়। বাদামি গুহা, পাহাড় কেটে হিন্দু জৈন ধর্মাবলম্বীদের জন্য সুন্দর গুহা মন্দির তারা তৈরি করেছিলেন। এগুলো জাস্ট মাথায় রাখবে।
এরপর চলে এসেছি আমরা পল্লবরাজ। একটু আগেই বললাম পল্লবরাজ। দেখো প্রতিষ্ঠাতা কে? প্রতিষ্ঠাতা হচ্ছে সীমা বিষ্ণু হবে, এটা সীমা বিষ্ণু। তিনি অবন সিংহ উপাধি গ্রহণ করেছিলেন। রাজধানী কোথায় ছিল? রাজধানী ছিল হচ্ছে কাঞ্চিপুরমে। পল্লবদের রাজধানী কোথায় ছিল? কাঞ্চিপুরম। এটা কিন্তু পরীক্ষায় দেয় যে পল্লবদের রাজধানী কোথায় ছিল, এটা ভালো করে মাথায় রাখবে। সময়কাল আনুমানিক ষষ্ঠ শতাব্দী থেকে নবম শতাব্দী পর্যন্ত। এবার হচ্ছে প্রথম মহেন্দ্র বর্মন। এক একে আমরা রাজা সম্পর্কে দেখে নিই। প্রথম মহেন্দ্র বর্মন, দেখো এই যে আমি একটু আগে বললাম যে দ্বিতীয় পুলকেশী যে ছিল, দ্বিতীয় পুলকেশী তাকে কিন্তু কে পরাজিত করেছিল? এই যে প্রথম নরসিংহ বর্মন হচ্ছে দ্বিতীয় পুলকেশীকে পরাজিত করেছিল। এই যে দ্বিতীয় পুলকেশী পরাজিত করেছিল, তার আগে কিন্তু দ্বিতীয় পুলকেশী, এই যে পল্লব বংশের যে রাজা প্রথম মহেন্দ্র বর্মন, তাকে কিন্তু পরাজিত করেছিল দ্বিতীয় পুলকেশী। তারপর দ্বিতীয় পুলকেশীকে পরাজিত করেছিল তার পরবর্তী রাজা যে প্রথম নরসিংহ বর্মন। ঠিক আছে। উপাধি কী ছিল এনার? উপাধি ছিল হচ্ছে বিচিত্র চিত্ত, মত্তবিলাস, গুণভর। এই যে তিনটে যে উপাধি রয়েছে, এই তিনটেই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাহিত্য কি? তিনি মত্তবিলাস প্রহসন নামক একটি বিখ্যাত সংস্কৃত ব্যঙ্গনাটক রচনা করেন। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি পাহাড় কেটে মন্দির তৈরি তিনি জনপ্রিয় করেন। এই যে মত্তবিলাস প্রহসন, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কিন্তু মাথায় রাখবে। তারপর রাজাকে শ্রেষ্ঠ সম্রাট এই বংশের, সেটা হচ্ছে প্রথম নরসিংহ বর্মন। তিনি পল্লবরাজের শ্রেষ্ঠ এবং সবচেয়ে শক্তিশালী রাজা ছিলেন। দেখো বাতাপিকন্ডা কি? বাতাপিকন্ডা একটা উপাধি নিয়েছিলেন। কখন নিয়েছিলেন উপাধিটা? তিনি যখন দ্বিতীয় পুলকেশীকে পরাজিত করেন এবং তার রাজধানী বাতাপি দখল করেন, তখন কিন্তু এই যে সাফল্য, এই সাফল্যের জন্য তিনি বাতাপিকন্ডা উপাধি গ্রহণ করেছিলেন। বাতাপিকন্ডা কার উপাধি? প্রথম নরসিংহ বর্মন। এরা কিন্তু পরীক্ষায় দেবে। মহামল্ল, তিনি অপর একটি বিখ্যাত উপাধি ছিল মহামল্ল। তার নাম অনুসারে এই বিখ্যাত মহাবলীপুরম শহরের নামকরণ করা হয়েছে। ইউয়েনসাং, হর্ষবর্ধনের সময় ভারতে আসা চীনা পরিব্রাজক ইউয়েনসাং তার রাজত্বকালে কাঞ্চিপুরম পরিদর্শনে এসেছিলেন। ঠিক আছে। মহাবলীপুরম নামক শহর কার নামে? তার নাম অনুসারে। ঠিক আছে। তারপরে কে আসে? তারপরে আসে আমাদের দ্বিতীয় নরসিংহ বর্মন। তিনি কাঞ্চিপুরমের বিখ্যাত কৈলাসনাথ মন্দির এবং মহাবলীপুরমের শোর টেম্পল নির্মাণ করেন। ঠিক আছে। দ্বিতীয় নরসিংহ বর্মন। এই দুটো মন্দির কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই দুটো কিন্তু পরীক্ষায় বারবার দেয়, তো এই দুটো মনে রাখবে। যে কৈলাস মন্দির, যে কৈলাসনাথ কৈলাস না কিন্তু কৈলাসনাথ কিন্তু রে, যে কৈলাস মন্দির না, কৈলাসনাথ মন্দির আর শোর টেম্পল, এই দুটো কোন স্থাপত্য শৈলী, মানে কোন রাজবংশ তৈরি করেন? উত্তর হবে হচ্ছে তোমাদের পল্লব। আর কোন রাজা তৈরি করেন? উত্তর হবে দ্বিতীয় নরসিংহ বর্মন। তিনি বিখ্যাত পণ্ডিত দণ্ডিন তার সবাই কিন্তু অলঙ্কিত করতেন। তার দণ্ডিনে লেখা গুরুত্বপূর্ণ রচনা কি? দশকুমার চরিতম। ঠিক আছে। শিল্প সংস্কৃতি দেখে নিই। রথ মন্দির মহাবলীপুরমের সপ্তরথ বা 5টি রথের মন্দির পল্লব স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন। এর মধ্যে ধর্মরাজা রথ বৃহত্তম এবং দ্রৌপদী রথ ক্ষুদ্রতম। এর স্থাপত্য রীতি 4টি পর্যায়ে বিভক্ত ছিল। একটা হচ্ছে মহেন্দ্র রীতি, মামল্য রীতি, রাজসিংহ রীতি এবং অপরাজিত রীতি। তো এই দুটো পয়েন্টই কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। চলে এসে এবার রাষ্ট্রকূট বংশ। দেখো প্রতিষ্ঠাতাকে রাষ্ট্রকূট বংশের, এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন দন্তি দুর্গ। তিনি 735 খ্রিস্টাব্দের শেষ চালুক্যরাজ দ্বিতীয় কীর্তিবর্মনকে পরাজিত করে এই সাম্রাজ্য স্থাপন করেন। একটু আগেই বললাম। রাজধানী কোথায় ছিল? রাজধানী ছিল হচ্ছে মান্যক্ষেত। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু ভালো করে প্রশ্ন দেয় যে মান্যক্ষেত কার রাজধানী বা রাষ্ট্রকূট বংশের রাজধানী কোথায় ছিল। সময়কাল আনুমানিক 8ম শতাব্দী থেকে 10ম শতাব্দী পর্যন্ত। গুরুত্বপূর্ণ রাজা সম্পর্কে দেখে নিই। প্রথম রাজা কৃষ্ণ বা প্রথম কৃষ্ণ। তিনি ছিলেন দন্তি দুর্গের উত্তরসূরি ছিলেন। তার অমর কীর্তি কি? কৈলাসনাথ মন্দির। এক সেকেন্ড, কৈলাসনাথ হবে না কিন্তু, এটা কৈলাস মন্দির হবে। কৈলাস মন্দির নির্মাণ করেন এবং এটি একমাত্র আস্ত পাহাড় কেটে মনোলিথিক স্থাপত্য, মানে একটা গোটা পাহাড় কেটে কিন্তু মন্দিরটা স্থাপন করা হয়েছিল। ঠিক আছে। কৈলাস মন্দির। ঠিক আছে। তারপর হচ্ছে ধ্রুব। তিনি রাষ্ট্রকূটদের মধ্যে প্রথম উত্তর ভারতের রাজনীতিতে হস্তক্ষেপ করেন। কনৌজ দখলের লড়াই বা ত্রিশক্তি সংগ্রামে তিনি পাল প্রথিয়া রাজাদের পরাজিত করেছিলেন। এইটা কিন্তু আমরা একটু পরে করব পরবর্তী ক্লাসে, যে ট্রাইপার্টাইট স্ট্রাগল বা ত্রিশক্তি সংগ্রাম। তারপরে তৃতীয় গোবিন্দ ও প্রথম অমোদবর্ষ। ঠিক আছে। দেখো তৃতীয় গোবিন্দ, তিনি রাষ্ট্রকূট সাম্রাজ্যকে হিমালয় থেকে কুমারিকা পর্যন্ত বিস্তৃত করেছিলেন। তারপর হচ্ছে প্রথম অমোঘবর্ষ, তিনি ছিলেন রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ এবং দীর্ঘ সময়ের শাসক। তিনি কিন্তু অত্যন্ত বিদ্যানুরাগী ছিলেন। তিনি কন্নড় ভাষায় কবিরাজ মার্গ নামক অলঙ্কারশাস্ত্র এবং সংস্কৃতিতে প্রশ্নোত্তর মালিকা রচনা করেন এবং তাকে দক্ষিণাত্যের অশোক বলা হয়। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। স্থাপত্য দেখে নিই। ইলোরা, এখানে রাষ্ট্রকূটের তৈরি বৌদ্ধ, হিন্দু, জৈন ধর্মের বহু গুহা মন্দির রয়েছে। এলিফ্যান্ট গুহা, মুম্বাইয়ের কাছে এলিফ্যান্ট দ্বীপে ত্রিমূর্তি শিবের দিয়ে মূর্তি সহ অন্যান্য ভাস্কর্য রাষ্ট্রকূটের সময় কীর্তি।
যেগুলো কিন্তু মাথায় রাখবে। চলে আসি এবার আমাদের হয়সলা রাজবংশ। দেখো প্রতিষ্ঠাতাকে, হয়সলা রাজবংশের প্রতিষ্ঠাতা হচ্ছে নিপকাম, তবে বংশের প্রকৃত যদি প্রতিষ্ঠাতা বলে তাহলে কিন্তু বিষ্ণুবর্ধন। রাজধানী কোথায় ছিল? দারসমুদ্রমে, যা বর্তমানে কিন্তু হালেবিডু নামে পরিচিত। সময়কাল আনুমানিক 10ম শতক থেকে 14 শতক পর্যন্ত। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের এবার রাজা। প্রথম হচ্ছে বিষ্ণুবর্ধন। তিনি ছিলেন এই বংশের শ্রেষ্ঠ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজা। প্রথম জীবনে তিনি জৈন ধর্মের অনুসারী ছিলেন, কিন্তু বৈষ্ণব সাধক রামানুজাচার্যের প্রভাবে তিনি বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন। চালুক্যদের পরাজিত করে তিনি এই বংশ স্বাধীন এবং শক্তিশালী করে তোলেন। তারপর হচ্ছে বীরবল্লাল। তিনি ছিলেন হয়সলা বংশের শেষ শক্তিশালী রাজা, শেষ, ঠিক আছে, তারপরে রাজাগুলো অতটা শক্তিশালী ছিল না, তিনি কিন্তু ছিলেন শেষ শক্তিশালী রাজা। দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজির সেনাপতি মালিক কাফুর যখন দক্ষিণ ভারত আক্রমণ করেন তখন বীরবল্লাল তার কাছে পরাজিত হন এবং সন্ধি করতে বাধ্য হন। এই যে মালিক কাফুর বা খিলজি বংশের, আমরা যখন মধ্য ভারত পড়বো তখন কিন্তু এগুলো আমরা পড়বো সুলতানি যুগ। ঠিক আছে, চলে আসি আমরা হয়সলা স্থাপত্য রীতি। হয়সলাদের স্থাপত্য রীতি ভারতের ইতিহাসে অনন্য। একে হয়সলার স্থাপত্য রীতি বলা হয়, যা চালুক্য দ্রাবিড় রীতির সংমিশ্রণ। তারপর হচ্ছে নাক্ষত্রিক পরিকল্পনা। তাদের মন্দিরগুলোর ভিত্তি ছিল তারার মতো, মানে এই যে তারার মতন কিন্তু তাদের মন্দির ভিত্তি, অনেকে হয়তো দেখেছো হয়সলা স্থাপত্য রীতি তারার মতন কিন্তু উপরটা থাকে। মসৃণ পাথর তাদের মন্দির তৈরিতে সোপস্টোন বা এক ধরনের নরম পাথর ব্যবহার করা হতো, যা খোদাই করা সহজ ছিল। বিখ্যাত মন্দির কী আছে? বেলুর, হালেবিডু, সোমনাথপুরা, এগুলো কিন্তু দেখবে। 2021 সালে এই মন্দিরগুলিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেওয়া হয়। ঠিক আছে, তো হয়ে গেল আজকের ক্লাস। এর পরবর্তী ক্লাসে আমরা কিন্তু 8 নম্বর ক্লাসে কী আলোচনা করব? সঙ্গম যুগ। তো 7 নম্বর ক্লাসে আমরা কি দেখলাম? গুপ্ত যুগের পরবর্তী যে সমস্ত গুরুত্বপূর্ণ সাম্রাজ্যগুলো ছিল সেগুলো কিন্তু সম্পূর্ণ আলোচনা করে নিলাম। ঠিক আছে, আর তোমাদের বলবো তোমরা কিন্তু অবশ্যই আমাদের যে বাকি যে ক্লাসগুলো দিয়েছি সেগুলো দেখে আসো, তার লিঙ্ক ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, অথবা তোমরা আমাদের চ্যানেলের যে প্লে লিস্ট সেখানে গিয়ে কী দেখবে যে লেখা আছে WBP KP 2026 GK, এই যে প্লে লিস্ট আছে এই প্লে লিস্টটা গিয়ে তোমরা কিন্তু সেই প্লে লিস্টে তোমরা ক্লিক করলে পরপর সমস্ত ক্লাস পেয়ে যাবে, হিস্ট্রি প্লাস জিওগ্রাফি। এরপরে আমাদের যখন এই থিওরি ক্লাস শেষ হবে আমরা যখন MCQ আলোচনা করে সমস্ত কিছু আবার প্র্যাকটিস করে দেবো। ঠিক আছে, আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে তোমরা ফলো করে রাখো পরবর্তী ক্লাসগুলোর জন্য। তোমরা কিন্তু ফ্রিতে এমন কন্টেন্ট কোথাও পাবে না, তোমরা দেখে আসো, এমনভাবে সাজিয়ে এভাবে কিন্তু পাবে না। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।